দিচ্ছি আপনাদের কাছে আমার আসাম পর্বের যতটুকু আমি দেখেছি সেই পূর্ণ একটা ভিডিও নিয়ে। প্রথমে আমরা কামাখ্যা নামি, কামাখ্যা থেকে টোটো করে একটা টোটো নিয়ে আমরা রিজার্ভ করে চলে যাই কামাখ্যা মন্দিরের কাছে। বিকেলবেলায় কাছাকাছি মন্দিরের কাছেই ছিলাম। বিকেলবেলা আমরা যাই উমানন্দ মন্দিরে। যেদিন পৌঁছাই ওই দিনই রাত্রে আমরা কামাখ্যা মন্দিরে লাইনে দাঁড়াই এবং পরদিন সকাল সকাল আমরা দেখে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাই। শিলংয়ে একটা দিন কাটাই, পরের দিন মেঘালয় ও চেরাপুঞ্জি দেখি এবং চেরাপুঞ্জি থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় অন্যান্য প্ল্যান রেখে আমরা আবার গৌহাটিতে ফিরে আসি। যদিও অসম্পূর্ণ থাকলো ঘোরা, তবু যেটুকু ঘুরেছি বড়ই আনন্দের। তার বিশদ বিবরণ এবং ভিডিও যা দেখাচ্ছি আমি। 1, 2, 3, 4, 5 নাম্বার সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে B1 আমার কোচ নাম্বার ছিল। এই আমার কোচ। ভাড়া পড়েছিল 2 টাকা কম 1600 টাকা। ট্রেন যথাসময় ছাড়লো 4:05, 2 মিনিট লেটে ছেড়েছে। এই হাওড়া ছাড়লো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মোটামুটি বিবরণ দেব আমার যতটুকু জার্নি হয়েছে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু ভিডিওটা স্কিপ করবেন না, একটা কমেন্ট করে দেবেন, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। যদিও হাওড়া গৌহাটি আমার টিকিট, আমরা ঠিক করলাম কামাখ্যা মন্দিরের কাছে থাকবো যাতে ভিড় এড়াতে পারি। ট্রেনেই 2 জন সহযাত্রীর কাছে জানলাম, ওনারা কামাখ্যাতেই থাকেন। এই ট্রেন কামাখ্যা ঢুকছে, প্রায় মিনিট 5 দেরি আছে। এবার আমাদের নামতে হবে। পাশে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, দেখার মতো। রাইট টাইমে ট্রেন ঢুকছে, তবু যেন চোখ ফেরাতে পারছি না, এত সৌন্দর্য। বর্ষাকাল বলে বেশ সব জায়গায় কিছু কিছু জল জমেছে। এটা ব্রহ্মপুত্র নদ নয়, এটা এমনি জল জমা। এটার নাম স্টেশনে নেমেছি। একটি টোটো রিজার্ভ করেছি, বলেছে একদম মন্দিরের কাছে নিয়ে যাবে। হোটেল পাওয়া যাক না যাক, গেস্ট হাউস, কারোর বাড়ি, যাতে একদম সকালবেলায় আমরা মন্দিরে লাইন দিতে পারি। এখনো মেলার কিছু অংশ দেখা যাচ্ছে ধারে ধারে, বাসগুলো খোলা হয়নি। কদিন টোটো বন্ধ ছিল, 9 দিন। খুব ভাগ্য ভালো আমরা এমন দিনে এসেছি যে টোটো সার্ভিস চালু হয়েছে, না হলে স্টেশন থেকে 4 কিলোমিটার কিভাবে যে যেতাম। সকলেই হেঁটে হেঁটে গেছে। পথের ধারের সৌন্দর্যগুলো প্রাণ ভরে দেখছি ও ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দেখা যাক, একটা স্থানে গিয়ে নামিয়ে দেবে, আমাদেরই হেঁটে একদম মন্দিরের কাছে টোটো যায় না,
হেঁটে আমাদের ঘর খুঁজতে হবে। যাই হোক, যতটা পৌঁছে দেয় ততটাই মঙ্গল। ভাই সাহেবকে বলেছি যে জায়গাটা ভালো লাগবে দাঁড়িয়ে যাবেন, কিছু ভিডিও করব, দেখা যাক ওনার কোনটা সব থেকে ভালো জায়গা মনে হয়। আশা করি দাঁড়াবেন। কি চমৎকার দৃশ্য! টোটোটা দাঁড় করিয়ে দিয়েছেন ছবি তোলার জন্য। আমরা পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছে। এইখানে আমরা ঘর নেব। এবার ঘর নিয়ে আমরা খেয়ে দিয়ে বিকেলবেলায় শুনলাম উমানন্দ মন্দির দেখার মতো ব্রহ্মপুত্র নদের ভিতরে যেতে হবে। ওইখানে একটি পুরোহিতের বাড়িতে আমরা আশ্রয় পেয়েছি। ওখান থেকে পার হেড বাসে 30 টাকা উমানন্দ মন্দির। ব্রহ্মপুত্রের ধারে নামিয়ে দিয়েছে। এখান থেকে স্টিমার যাচ্ছে, আসা যাওয়া 100 টাকা। 100 টাকা ধরে না, ওই স্টিমারটাই আবার 1.5 ঘন্টা বাদে আমাদের নিয়ে আসবে। নেমে পড়েছি আমরা উমানন্দ মন্দিরে। এটি একটি দ্বীপ, অপূর্ব আকাশে মেঘের খেলা, নিচে স্থির ব্রহ্মপুত্র। পাহাড়ে কিছুটা সিঁড়ি উঠতে হবে, বেশ অনেকটাই। কাঠ পাতা আছে, আমরা কাঠের ওপর দিয়ে গিয়ে নামলাম। এবার ওই যে দূরে মন্দির, দর্শন করতে যাব। স্টিমারটা দাঁড়াতে পারছে না। ওই স্টিমারটি না ছাড়লে, একটাই তো জায়গা, তীরে গিয়ে দাঁড়াবে, সেই জন্য ভেসে বেড়াচ্ছি আমরা। ভালোই লাগছে, ছোট্ট একটি দ্বীপের নাম। ওর ওপরেই উমানন্দ হলেন মহাদেব। মহাদেব দর্শন করে আবার চলে আসবো এখানে 1.5 ঘন্টা বাদে। এই গাড়িটা একবার ঘুরে আসবে, আমাদের নিয়ে আবার ওপারে নিয়ে যাবে। কিন্তু ওই স্টিমারটি ছাড়ছে না বলে এটা দাঁড়াতে পারছে না। এতক্ষণে ছেড়েছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। একটু ঘুরে ঘুরে মন্দিরটা তো দেখতে হবে, পাহাড়ে উঠতে হবে, পাহাড়ের চারদিকটা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে হবে, ভিডিও তো অবশ্যই করতে হবে। কিন্তু এখানে অনেকটা সময় মার খেয়ে গেল। তোরণ, এই সিঁড়ি দিয়ে আমাদের পাহাড়ে ওঠা শুরু।
অবশেষে এসে পৌঁছলাম। ঢুকতেই গণেশ মূর্তি। এবার ভেতরে প্রবেশ করব। জানি না ভেতরে ছবি তুলতে দেবে কিনা। এই যে নন্দী মহারাজ এখানে বসে। এত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, মন ভরে যাচ্ছে। সামগ্রী বিক্রি হচ্ছে। এবার আমরা ওখান থেকে সব কিনে নিয়ে চলে এলাম পুজো দিতে। বন্ধুগণ দেখুন, যেমন মন্দিরটি সুন্দর তেমন চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য। এই শিব ঠাকুর। ফিরে এলাম, এবার নামবো। আবার স্টিমারটি এলে তোতে চড়তে হবে। মন্দির থেকে ফিরে এলাম, বাসেই চলে এলাম 30 টাকা দিয়ে। আমরা এবার একদম যে পুরোহিতের বাড়িতে আশ্রয় নিয়েছি তার বাড়ির দিকে যাচ্ছি। দেখে মন্দিরে লাইন পড়েছে। সন্ধ্যে 7টা থেকে সবাই লাইন দিয়ে দিয়েছে। আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমাদের আশ্রয়ে ফিরে স্নান টান করে নতুন জামা কাপড় পরে আমরা এসে লাইনে দাঁড়িয়ে গেলাম। সারা রাত লাইনে দাঁড়াবো। 2টোর সময় একবার ডাক হবে, তারপর ওই ওপরে 4টে থেকে কার্ড হবে। আমরা এসে দেখলাম এই ভদ্রমহিলা বিহার থেকে এসছেন। 76 বছর বয়স, লাইনে দাঁড়িয়ে আছেন। অগণিত লোক। আমার নাম্বার হলো 509। সেই 4টে পর্যন্ত দাঁড়াতে হবে। 4টের সময় কার্ড হবে, ছবি তোলা হবে। 4টের সময় রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার আমরা ওই ছবি সমেত কার্ড নিয়ে দৌড়লাম মন্দিরে। এই মন্দিরে ঘুরে ঘুরে বহু পথ, সেজন্য আর ফুরোয় না। সেই 4টে থেকে লাইনে। ওই নিচে মন্দির, ঘুরে ঘুরে ওইখানেই যাব। এরপরে আর ছবি তোলা সম্ভব নয়, ছবি বন্ধ করতে হবে। পরে আবার কথা বলবো। এখানে ছবি তোলা শেষ। ফোন সুইচ অফ করতে হবে। এইটা হলো আমাদের ঘরের ছবি। 1500 টাকা ভাড়া। বিশাল ঘর, 2টো পার্টে, সুব্যবস্থা। দূরে পাহাড় দেখা যাচ্ছে। খুবই ভালো লাগলো। আমরা আজই বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। সময় নষ্ট করব না, কারণ বেশ তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবো। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম একটা গাড়ি নিয়ে শিলংয়ের উদ্দেশ্যে। দেখা যাক কতক্ষণ লাগে। পৌঁছে সময়টা দেখে বলে দেব। ভাড়া 2200 টাকা। দূরত্ব 110 কিলোমিটার। শিলংয়ে আজ রাতটা থাকবো, কাল আবার বেরোবো। শিলং পৌঁছাতে শুনছি জ্যামও হতে পারে। বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব সুন্দর দুপাশটা, এত গাছ,
আকাশ মেঘাচ্ছন্ন, ভালোই লাগছে বেশ। এখনো অনেকটা পথ বাকি। পরদিন শিলং থেকে মেঘালয় ও চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়েছি, তারই পথের দৃশ্য। এই আমাদের গাড়ি, চললাম। আকাশে এত সুন্দর, সত্যি মেঘালয়, মেঘ আর বৃষ্টি। এই চেরাপুঞ্জির ফার্স্ট ভিউ পয়েন্ট মকোডক বিচ, আর ওইটা সালমান খান ব্রিজ, পূর্বাঞ্চলীর। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই পাহাড়ের ভিউ দেখুন, ওই একটু একটু ঝর্ণা নামছে। পুরো ভীষণ বৃষ্টি। সালমান খান ব্রিজ। মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির মধ্যে নেমে পড়লাম। ঝর্ণার পাশে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছেটার সংবরণ করা গেল না। পুরোই মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। কি ফলস দেখবেন, মেঘ আর অসম্ভব বৃষ্টি। 200টা সিঁড়ি নিচে, ওই যে আওয়াজটাই আসছে শুধু, ছবি কিছুই উঠছে না। গোল্ডেন স্পুন ধাবা, সানডে এলে একমাত্র বাঙালি ধাবা এটাই, বাকি সব খাসিয়াদের রবিবারে ছুটি। এটা ইকো পার্কের পাশে। ওই তো মৌসুমীকে অসম্ভব বৃষ্টি, আজকে অসম্ভব বৃষ্টি, অসম্ভব বৃষ্টি। ছবি তুলবো কি, ফোন তো জলে ভেসে যাচ্ছে। প্রচুর সিঁড়ি আছে, আর কি ঠান্ডা। বর্ষাতি নিয়েও আসেনি, এত বৃষ্টি হবে ভাবিনি তো। যাক, তবু এনজয় করছি। প্রচুর সিঁড়ি আছে, এখান থেকে আর ভিডিওটা উপরে গিয়ে করব। স্টার্টিং পয়েন্টে তুলে নিলাম।
কলকাতার ইকো পার্ক দেখেছেন, এখানকার ইকো পার্ক যেরকম 30 টাকার টিকিট। সমস্ত ফুড সেন্টার সানডে বন্ধ থাকে এখানে, সানডেটা না আসাই ভালো, কিচ্ছু খাবার পাবেন না। কাছিয়ারা সানডের দিন প্রেয়ার করে, এই জন্য সব বন্ধ থাকে। আর এক নাম সোরা। ভেতরে প্রবেশ করি, চলুন। বাইকের ছবি তুলবো কি, মেঘ আর বৃষ্টি। কোনো ফলস দেখা যাচ্ছে না। গরম গরম চা খাই। দিক থেকে কিরকম মেঘগুলো উঠছে দেখুন দর্শক, প্রচন্ড বৃষ্টি, মেঘগুলো কি সুন্দর উঠছে। জানি না ভিডিওতে দেখা যাচ্ছে তবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মেঘগুলো, এই যে ঢাকা দিয়ে যাচ্ছে করছে। শিলং থেকে গৌহাটি ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছু ঘোরা বাকি রয়ে গেল, যাক পরে হবে। এত বৃষ্টি চলে যায় ভালো। গৌহাটি ঢুকে গেলাম। এবার আজকে একটা হোটেল ঠিক করে এখানে থাকবো, কালকে 12টা 20-তে গৌহাটি থেকে ট্রেন ধরবো। ভালোই ঘোরা হলো, একটা দিনটাই নষ্ট গেল শুধু বৃষ্টির জন্য। পরদিন নেপালি মন্দিরটা ঘুরতে এলাম সকালে, ভুবনেশ্বরের আগে।
মন্দির দেখে লাঞ্চ করে ট্রেনে চড়ে বসলাম। ট্রেন ছাড়বে সকালে দুপুরবেলা 12টা। চললাম হাওড়ার উদ্দেশ্যে। পথের কিছু ভিডিও দেখুন। দেখাবেন না বাড়িতে গিয়ে? সিনারিটা বলুন। সবটাই তো মনে হচ্ছে ভিডিও ক্যাপচার। এটা এখানে কোনো ব্যাপার না। একটা সাদা ছোট্ট দূরে মন্দির। এবার একদম হাওড়া নেমে ছবি তুলব। এই আমার কম্পার্টমেন্ট B5, আর এই আমার কম্পার্টমেন্টের একদিনের সঙ্গী। তোমার নাম বলো? কৃষ্ণা। আমি কৃষ্ণা। আর তুমি? সুস্মিতা। বন্ধুগণ, অনেক ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। শেষ করছি। নমস্কার।